হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বিষয়ের যে লেসন 4 আছে, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, যেটি লিখেছেন H.G. ওয়েলস। এর ওয়ার্ড বাই ওয়ার্ড এবং লাইন বাই লাইন বাংলা মানে আমি আগের ভিডিও করিয়েছি। তোমরা যদি দেখে না থাকো তার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আজ আমরা এর যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো সলভ করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, এটা তোমাদের খুব উপকারে লাগবে। তো চলো আমরা সর্বপ্রথম অ্যাক্টিভিটি 1টি দেখে নেব। তো দেখো, অ্যাক্টিভিটি 1-এ বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস, 1 ইজ ডান ফর ইউ। অর্থাৎ এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এর সঠিক ক্রম অনুযায়ী সাজাতে হবে। এখানে উল্টো করে দেওয়া আছে বা সঠিক ক্রম অনুযায়ী দেওয়া নেই, সেটা তোমাদের সঠিক ক্রম অনুযায়ী সাজাতে হবে। এখানে দেখো 4-এর দাগে যেটি আছে, জিপ ড্র্যাগড হিজ ফাদার টু দ্য ম্যাজিক শপ, এটি আমাদের 1 নম্বরে দেওয়া আছে, এটি আমাদের করে দেওয়া আছে। বাদ বাকিগুলো আমাদের বই দেখে দেখে খুঁজে খুঁজে পড়তে হবে। তো আমি আগে থেকেই খুঁজে লিখেছি, আমি বলে দিচ্ছি দাগ নম্বরগুলো কী কী হবে, তোমরা ঠিক সেইভাবে লিখে নেবে। প্রথমে এখানে 1-এর দাগে আছে, দেখো দ্য শপম্যান ব্রট আউট এ গ্লাস বল ফ্রম হিজ হেয়ার। অর্থাৎ দ্য শপম্যান মানে দোকানদার একটি গ্লাসের বল অর্থাৎ কাচের বল বের করেছিল তার চুলের থেকে, এটি হয়ে যাবে আমাদের 4 নম্বর। এরপরে আছে দেখো 2-এ, ইট ওয়াজ এ স্মল শপ নট সো ওয়েল ইট। তাহলে এখানে যে 2 নম্বরের দাগে আছে এটি হয়ে যাবে আমাদের 2 নম্বর। এরপরে আছে দেখো 3-এর দাগে, জিপ ওয়ান্টেড টু টেক দ্য গ্লাস বল। অর্থাৎ জিপ সেই গ্লাসের বলটি নিতে চেয়েছিল, এটি হয়ে যাবে আমাদের 6 নম্বর। পরেরটি আমাদের 1 নম্বর করে দেওয়া আছে। এবার আমরা 5-এ চলে যাব। জিপ অ্যান্ড হিজ ফাদার ওয়ার সারপ্রাইজড। জিপ এবং তার বাবা দুজনেই কি বিস্মিত হয়ে গিয়েছিল, তো এটি আমাদের 5-এ আছে, 5-এই থাকবে। আর এখানে 6-এর দাগে যেটি আছে, দেয়ার ওয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাজিক মিরর্স ইন দ্য শপ, এটি হয়ে যাবে আমাদের 3। তাহলে আমাদের ক্রম অনুযায়ী সাজালে এরকম হবে 4, 2, 6, 1, 5, 3। ঠিক আছে। এবার আমাদের দেখো অ্যাক্টিভিটি 2-এ কি বলেছে। বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। অর্থাৎ নিচের যে হেল্প বক্সগুলো দেওয়া আছে এর থেকে সঠিক শব্দগুলো বেছে নিয়ে আমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে। তো চলো এখানে দেখি, আমাদের হেল্প বক্সের মধ্যে আছে স্ক্র্যাচড, কিন, আনএক্সপেক্টেড, ট্রিক্স আর ক্রিশ্চিয়ান। তো দেখো প্রথমে আমাদের বক্সে কী হবে দেখে নেব। জিপ ওয়াজ ড্যাশ টু এন্টার দ্য ম্যাজিক শপ। জিপ ওয়াজ কি উৎসাহী ছিল, তাহলে আমরা জানি কিন মানে কি উৎসাহ, বলে আমরা এখানে লিখব কিন, KEEN। দ্য শপ হ্যাড মেনি ড্যাশ বল। সেই দোকানে কিসের বল ছিল, আমরা পড়েছি গল্পের ভিতরে, কি হবে না ক্রিশ্চিয়াল বল। তাহলে আমরা লিখে নেব। তারপরের লাইনে আছে দেখো, জিপস ফাদার ওয়ান্টেড টু বাই সাম ড্যাশ ফর হিজ সন। কি কিনতে চেয়েছিল জিপের বাবা, না ট্রিক্স। তাহলে আমাদের এখানে হয়ে যাবে ট্রিক্স। নেক্সট এবং শেষ যে ড্যাশটি আছে, দ্য শপম্যান পারফর্মড অ্যান্ড ড্যাশ অ্যাকশন, এটি হয়ে যাবে আনএক্সপেক্টেড। আনএক্সপেক্টেড, তাহলে আনএক্সপেক্টেড অ্যাকশন পারফরমেন্স করেছিল, সেটির জন্য আমরা এখানে লিখে নেব আনএক্সপেক্টেড। ক্লিয়ার। এবার চলো অ্যাক্টিভিটি 3-এর একটি কোশ্চেন দেওয়া আছে, এটি আমরা একটু দেখে নিই। বলেছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্রশ্নটির উত্তর লেখো। হোয়াই ডিড জিপ ফাইন্ড দ্য শপম্যানস পাম ব্ল্যাঙ্ক। অর্থাৎ জিপ কেন সেই দোকানদারের তালুটি খালি রেখেছিল। যখন দোকানদার ম্যাজিক দেখিয়েছিল তখন কি সেই ম্যাজিকের মাধ্যমে সে ভ্যানিশ করে দিয়েছিল, সেই জন্য কি দোকানদারের যে হাতের তালু ছিল সেটি কি ফাঁকা ছিল। তো সেই কথাটাই আমাদের একটু গুছিয়ে লিখতে হবে। তো দেখো এইভাবে লিখবে, দ্য শপম্যান ভ্যানিশড দ্য ক্রিস্টাল বল ফ্রম হিজ পাম, দ্যাট ইজ হোয়াই জিপ ফাউন্ড দ্য শপম্যানস পাম ব্ল্যাঙ্ক। তাহলে কি হচ্ছে, দ্য শপম্যান ভ্যানিশড অর্থাৎ বিলীন করে দিয়েছিল দ্য ক্রিস্টাল বল সেই কাচের চকচকে বলগুলোকে, ফ্রম হিজ পাম তার হাতের তালু থেকে, দ্যাট ইজ হোয়াই সেই কারণে, জিপ ফাউন্ড দ্য শপম্যানস পাম ব্ল্যাঙ্ক সেই কারণে জিপ সেই শপ বা দোকানদারের হাতের তালু কি ফাঁকা দেখেছিল। ঠিক আছে। এবার দেখো অ্যাক্টিভিটি 4-এ আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ সত্য হলে তার জন্য টি লিখবো, মিথ্যা হলে তার জন্য এফ লিখবো। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফ্রম ইচ অফ ইউর অ্যান্সার্স। অর্থাৎ তোমার উত্তরের সাপেক্ষে সঠিক যুক্তি আমাদের এখানে দেখাতে হবে। তো প্রথম অপশানে আছে দেখো এ, দ্য শপম্যান ড্রি আউট এ বিজনেস কার্ড ফ্রম হিজ হেয়ার। তাহলে এটি হয়ে যাবে আমাদের ফলস, কারণ জানি তার বিজনেস কার্ডটি কোথা থেকে বের করেছিল, না চিক্স থেকে। তাহলে সেটি আমরা লিখে নেব। তাহলে উত্তরটি এভাবে লিখবেন,
হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক। ঠিক আছে, এটি আমাদের সাপোর্টিং সেন্টেন্স। এরপরে আছে দেখো বিয়ে, জিপ ফাউন্ড দ্য ম্যাজিক বক্স ইন হিজ পকেট। জিপ তার পকেটের মধ্যে সেই জাদুকরি যে বাক্সটি ছিল সেটি পেয়েছিল। এটি একদম সঠিক, কারণ আমরা গল্পের প্রথমেই দেখেছিলাম যখন দোকানদার বলেছিল যে ওই বাক্সটি তোমার পকেটে আছে, তখন জিপ যখন তার পকেটে দেখলো তখন সে পকেটে দেখতে পেয়েছিল। তাহলে সেটি আমরা লিখব, এভাবে লিখবে, জিপ ডিসকভার্ড দ্য বক্স উইথ সারপ্রাইজ। ঠিক আছে, এবার দেখো সি এর দাগে আছে দ্য টয় সর্ড ওয়াজ এ ম্যাজিক আইটেম। তাহলে টয় সর্ডটি কি ছিল? একটি ম্যাজিক আইটেম, অবশ্যই ম্যাজিক ছিল। তাহলে এটি আমরা টিক লিখবো বা ঠিক লিখবো বা টি লিখবো। এর জন্য আমাদের যে সাপোর্টিং স্টেটমেন্টটি দিতে হবে সেটি এইভাবে লিখবে, এ ম্যাজিক টয় সর্ড, দিস ইজ এ ইউনিক ওয়ান, ইট নাইদার বেন্ডস ব্রেকস নর কাট দ্য ফিঙ্গার্স। বলছে এ ম্যাজিক টয় সর্ড, এটি একটি জাদুকরী তরোয়ার, দিস ইজ এ ইউনিক ওয়ান, এটি একটি অন্যরকম জিনিস দিয়ে তৈরি, ইট নাইদার বেন্ডস অর্থাৎ এটি বাঁকায় না, ব্রেকস ভাঙেও না, নর কাট দ্য ফিঙ্গার্স মানে আঙুলও কাটে না। এরপরে আছে ডি এর দাগে দ্য ন্যারেটর ফাউন্ড হিজ ফুল নেম অন দ্য ম্যাজিক বক্স। তাহলে বলেছে এখানে ন্যারেটর তার সম্পূর্ণ নামটি ম্যাজিক বক্সের উপর দেখেছিল। এখানে কিন্তু ন্যারেটর নয়, কারণ ন্যারেটরের নামটি কিন্তু ম্যাজিক বক্সের উপর ছিল না। কার নাম ছিল না? জিপের। কিন্তু যেহেতু গল্পটা জিপের বাবা বলছে, তাহলে ন্যারেটর কি জিপের বাবা, সেই জন্য এখানে আমরা লিখবো এটি আমাদের ফলস স্টেটমেন্ট। তাহলে আমাদের সাপোর্টিং স্টেটমেন্টটি কি হবে দেখে নাও। এবার লিখবে জিপস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস রিটেন অন দ্য পেপার। এবার দেখো অ্যাক্টিভিটি 5 এ আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো বা দাও। প্রথমে আছে হোয়াই ওয়াজ জিপ সারপ্রাইজড, কেন জিপ অবাক হয়ে গিয়েছিল? তাহলে উত্তরটি এইভাবে লিখবে, জিপ ওয়াজ সারপ্রাইজড বিকজ দ্য শপম্যান সেড দ্যাট দেয়ার ওয়াজ এ ম্যাজিক বক্স ইন হিজ পকেট অ্যান্ড জিপ ডিসকভার ইট দেয়ার। তাহলে কি, জিপ ওয়াজ সারপ্রাইজ মানে বিস্মিত হয়ে গিয়েছিল বা অবাক হয়ে গিয়েছিল, কারণ দ্য শপম্যান সেড দোকানদার বলেছিল দ্যাট দেয়ার ওয়াজ এ ম্যাজিক বক্স তোমার পকেট ইন হিজ পকেট তোমার পকেটের মধ্যে বা তার পকেটের মধ্যে একটি জাদুকরি বাক্স আছে, অ্যান্ড জিপ ডিসকভার্ড ইট দেয়ার এবং জিপ সেখানেই সেটি দেখতে পেয়েছিল, সেই কারণে কি জিপ অবাক হয়ে গিয়েছিল। নেক্সট কোশ্চেনটি দেখো আছে বিএ, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফেইল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস। তাহলে কেন যে লেখক ছিলেন তিনি সেই জিনিসপত্রের দামগুলো খুঁজে পেতে অসমর্থ হচ্ছিলেন? তাহলে আনসারটা এইভাবে লিখবে, দ্য ন্যারেটর failed to find out the cost of the magic items because the shopman did not pay attention to the narrator's question about the cost of the magic items. তাহলে কি হচ্ছে, দ্য ন্যারেটর ফেইল মানে ন্যারেটর ফেইল হয়েছিলেন বা বিফল হয়েছিল টু ফাইন্ড আউট দ্য কস্ট অর্থাৎ দামগুলো খুঁজে পেতে, অফ দ্য ম্যাজিক আইটেম সেই সমস্ত জাদুকরী দ্রব্যের, বিকজ মানে কারণ দ্য শপম্যান দোকানদার ডিড নট পে অ্যাটেনশন মানে তার দিকে কোনো রকমই নজর দিচ্ছিল না, টু দ্য ন্যারেটরের দিকে বা ন্যারেটরের যে কোশ্চেন্স আছে তার দিকে, অ্যাবাউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস অর্থাৎ সেই সমস্ত ম্যাজিক আইটেমের যে দামগুলো ছিল সেইগুলো যখন ন্যারেটর জিজ্ঞাসা করছিলেন, কিন্তু তার দিকে দোকানদার কোনো রকমই ভ্রুক্ষেপ করছিলেন না। এবারে সি আছে হোয়াট আইটেমস ডিড দ্য শপম্যান শো টু জিপ। তাহলে দোকানদার জিপকে কোন কোন জিনিসগুলো দেখিয়েছিলেন? তাহলে উত্তরটি এইভাবে লিখবে, দ্য শপম্যান শোড টু জিপ এ ম্যাজিক টয় সোর্ড, ম্যাজিক ট্রেন, clockwork and a box of soldier that all came alive when one said a magic word. তাহলে দোকানদার কি করেছিল, জিপকে কি কি দেখিয়েছিল? টয় সোর্ড মানে খেলনা যে তরবারি আছে সেটা, ম্যাজিক ট্রেন একটি জাদুকরি ট্রেন যেটা বাষ্প ছাড়াই চলে, ক্লকওয়ার্ক এবং একটি ক্লকওয়ার্ক এবং এই বক্স অফ সোলজার মানে এক বাক্স সৈন্যদেরও দেখিয়েছিল, যারা কি জেগে উঠবে যখন কেউ একটা জাদুকরি শব্দ বলবে। এরপরে ডিএ লাস্ট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য কজ অফ দ্য ন্যারেটরস অ্যামেজমেন্ট। তাহলে ন্যারেটরের যে আনন্দ হয়েছিল বা তিনি মুগ্ধ হয়েছিলেন তার কারণটা কী ছিল? তাহলে দেখো, দ্য শপম্যান ওয়েভড দ্য বক্স ইন দ্য এয়ার, দোকানদার কি হাওয়ায় সেই বাক্সটি উড়িয়েছিলেন, অ্যান্ড দেয়ার ইট ওয়াজ সেখানে ছিল, ইন এ ব্রাউন পেপার একটি বাদামি রঙের কাগজ, টাইড আপ বাঁধা, অ্যান্ড উইথ জিপস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অর্থাৎ জিপের পুরো নাম এবং ঠিকানা সমেত সেই পেপারের উপর লেখা ছিল, দিস ম্যাজিক অ্যাক্ট অ্যামেজড হিম অর্থাৎ এই যে ম্যাজিক অ্যাক্টটি তিনি করেছিলেন অর্থাৎ দোকানদার দেখিয়েছিল, এটাই কিন্তু জিপের বাবাকে অনেকটা আনন্দ দিয়েছিল বা খুশি করেছিল। ঠিক আছে, তো অ্যাক্টিভিটি 5 পর্যন্ত আমরা করে নিলাম। এবার আমরা অ্যাক্টিভিটি 6-এ চলে যাব। দেখো অ্যাক্টিভিটি 6-এ আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট
অর্থাৎ এই যে চারটি আমাদের দেওয়া আছে এটি আমাদের গল্প থেকে বেছে বেছে নিয়ে উত্তরগুলো লিখতে হবে। তো আছে প্রথমে দেখো কজ আছে, কারণ আর এফেক্ট ফলাফল। প্রথমে আছে এর দাগে দ্য ন্যারেটর থট দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন, ন্যারেটর মনে করেছিল তার ছেলে কি ভয় পাবে। তাহলে এর যে এফেক্টটি আছে সেটি আমরা লিখব। তাহলে এর এফেক্টটি এইভাবে হবে, হি ক্রাইড অ্যাট দ্য শপম্যান টু টেক দ্য ড্রাম ফ্রম জিপ, অর্থাৎ জিপের ওপর থেকে ড্রামটি সরিয়ে নেবার জন্য তিনি চিৎকার করে উঠেছিলেন। এবার বিয়ে আছে দেখো জিপস ফাদার জাম্পড অ্যাট দ্য শপম্যান, ঝাঁপিয়ে পড়েছিল দোকানদারের দিকে, তার ফলাফল কি হয়েছিল? তাহলে এর উত্তরটি হয়ে যাবে হি ফেল ইনটু আটার ডার্কনেস। ক্লিয়ার? এবারে এফেক্টে দেখো দুটো আছে, প্রথমে আছে দ্য ন্যারেটর কল্ড ফর এ কাপ, তা এর যে কস্টটি ছিল সেটি হবে হিজ মেন্টাল স্টেট ওয়াজ ডিস্টার্বড অ্যান্ড ড্যামেজ, অর্থাৎ তার মানসিক যে সন্তুলন ছিল বা মানসিক যে ভারসাম্য ছিল সেটি কি ডিস্টার্ব হয়েছিল এবং ড্যামেজডও হয়েছিল, সেই জন্য কি সে কল ফর এ ক্যাব একটি গাড়ি ডেকেছিল। এরপরে আছে দেখো জিপস ফাদার ওয়েন্ট আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট লুকিং ফর দ্য ম্যাজিক শপ, এর ফলাফলটা ছিল এটা, তার কারণ কি ছিল সেটা এখানে লিখতে হবে। তাহলে দেখো কারণটি ছিল হি ওয়াজ লুকিং ফর দ্য শপ অ্যাজ হি হ্যাড নট পেইড ফর দ্য আইটেমস, অর্থাৎ তিনি সেই দোকানটিকে খুঁজছিলেন, কারণ কি যার জন্য তিনি যে জিনিসপত্রগুলো জিপের হাতে দিয়েছিল যে 4টে প্যাকেটের মধ্যে করে, সেই সমস্ত জিনিসের তিনি দাম দেননি, সেই জন্য কি তার ফলাফল ছিল জিপ ফাদার ওয়েন্ট আপ অ্যান্ড ডাউন, সেখানে প্রায়শই যাতায়াত করতেন রিজেন্ট স্ট্রিট, সেই রিজেন্ট স্ট্রিটে লুকিং ফর দ্য ম্যাজিক শপ, সেই জাদুকরি দোকানটি খোঁজার জন্য। ক্লিয়ার? এবার দেখো অ্যাক্টিভিটি 7-এ কিছু কোশ্চেন দেওয়া আছে, তার উত্তর আমাদের লিখতে হবে। তো আছে প্রথমে দেখো আছে হোয়াট ডিড দ্য শপম্যান ডু উইথ দ্য ড্রাম, অর্থাৎ দোকানদার সেই ড্রাম দিয়ে কি করেছিলেন। তো চলো উত্তরটি খাতায় দেখে নেওয়া যাক। তো দেখো প্রথম উত্তরটি এভাবে লিখবে, দ্য শপম্যান হেল্ড এ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড, অর্থাৎ দোকানদার একটি বড় ড্রাম তার হাতে তুলেছিলেন। দেন হি মেড জিপ স্ট্যান্ড অন এ স্টুল, একটি স্টুলের উপর জিপকে দাঁড় করিয়েছিলেন। অ্যান্ড পুট দ্য বিগ ড্রাম ওভার জিপ, অর্থাৎ জিপের ওপরে সেই বড় ড্রামটি চাপিয়ে দিয়েছিলেন। এবার দেখো বিয়ে আছে হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন, কেন ন্যারেটর ভেবেছিলেন বা লেখক ভেবেছিলেন তার ছেলে ভয় পেতে পারে। তো দেখো আনসারটি, দ্য ন্যারেটর থট, লেখক মনে করেছিলেন হিজ সন উড বি ফ্রাইটেন, তার ছেলে হয়তো ভয় পেতে পারে, বিকজ কারণ দ্য শপম্যান হ্যাড পুট এ বিগ ড্রাম, দোকানদার একটা বড় ড্রাম চাপিয়েছিলেন ওভার জিপ, অর্থাৎ জিপের উপর। অ্যান্ড দ্য ডার্কনেস ইনসাইড দ্য ড্রাম উড ফ্রাইটেন হিজ সন, এবং সেই ড্রামের ভেতরে যে অন্ধকার পরিস্থিতি তৈরি হবে তার জন্য তার ছেলে হয়তো ভয় পেতে পারে, তিনি এটা ভেবেছিলেন। সি আছে হোয়ার ডিড দ্য ন্যারেটর অ্যাগেইন ফাইন্ড হিজ সন, কোথায় লেখক তার ছেলেকে আবার খুঁজে পেয়েছিলেন। উত্তরটি দেখো, দ্য ন্যারেটর অ্যাগেইন ফাউন্ড হিজ সন ইন রিজেন্ট স্ট্রিট এ ইয়ার্ড অ্যাওয়ে ফ্রম হিম, তাহলে তার ছেলেকে কোথায় খুঁজে পেয়েছিলেন না রিজেন্ট স্ট্রিটে 1 গজ দূরে তার থেকে। ঠিক আছে, নেক্সট ডিএ হোয়াট ওয়াজ দ্য মেন্টাল স্টেট অফ দ্য ন্যারেটর, অর্থাৎ ন্যারেটর বা লেখকের মানসিক অবস্থা বা মানসিক পরিস্থিতি কেমন ছিল। দেখো আনসারটি, ফর এ সেকেন্ড, এক সেকেন্ডের জন্য, হি ওয়াজ অ্যাট এ লস, তিনি হারিয়ে গিয়েছিলেন। হি ওয়াজ ডিস্টার্ব অ্যান্ড ড্যামেজড, হিজ মেন্টাল স্টেট ওয়াজ নট নর্মাল, তার মানসিক পরিস্থিতি ভালো ছিল না, তার মেন্টাল স্টেট কি ডিস্টার্ব হয়েছিল, অর্থাৎ ছন্ন বিছন্ন হয়েছিল এবং ড্যামেজড এবং আঘাতপ্রাপ্ত হয়েছিল। ঠিক আছে, তো এটা ছিল আমাদের অ্যাক্টিভিটি 7-এর যে কোশ্চেন আনসারগুলো ছিল সেগুলো আমরা করিয়ে দিলাম। এরপরে অ্যাক্টিভিটি 8 এবং 9-এ কিছু গ্রামারের পার্ট দেওয়া আছে, সেগুলো আমরা সলভ করব। দেখো অ্যাক্টিভিটি 8 আছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, আর্টিকেল দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো আমরা সবাই জানি আর্টিকেল কোনগুলো আছে, এ, অ্যান আর দি, এগুলোকে আমাদের আর্টিকেল বলে। এ কোথায় বসে, অ্যান কোথায় বসে, দিয়ে ব্যবহার নিশ্চয়ই তোমরা জানো, জেনে না থাকলে আমার ভিডিও ডেসক্রিপশানে অন্য ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়েও তোমরা দেখে নিতে পারবে কোথায় এ, কোথায় অ্যান এবং কোথায় দি বসে। এগুলো নিয়ে আমি আগেই ভিডিও তৈরি করেছি। তো চলো প্রথমে আছে দেখো এর দাগে, লাস্ট উইক আই স ড্যাশ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া। লাস্ট উইক অর্থাৎ গত সপ্তাহে আমি দেখেছিলাম একটি একদিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা, যেটা ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে সংগঠিত হয়েছিল। দেখো এখানে আমরা জানি সাধারণত কোনো ওয়ার্ডের আগে যদি ভাওয়েল থাকে তাহলে তার আগে আমরা সর্বদা অ্যান বসাই, কিন্তু যখন আমরা সেই ও ভাওয়েলের উচ্চারণ যদি সেই ভাওয়েলের মতন হয়, অর্থাৎ ওয়ার মতন যদি উচ্চারণ হয়ে থাকে, তাহলে কিন্তু সেটিকে আমরা ভাওয়েল থাকলেও তার আগে আমরা অ্যান বসাতে পারি না, তার আগে কি বসাতে হয়, তার জন্য আমাদের এ বসাতে হয়। এগুলো একটি ব্যতিক্রম। ঠিক আছে, তাহলে এখানে হলো এ, কারণ এই দেখো এই ওর উচ্চারণ ও আর মতন হচ্ছে, ওয়ান। ঠিক আছে, এরপরে আছে বি এ, দেয়ার ইজ ড্যাশ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি, আমাদের এখানে বিশ্ববিদ্যালয় আছে আমাদের
জেলায়। তাহলে দেখো এখানে ইউনিভার্সিটির ইউ কিন্তু ইউ এর মতনই উচ্চারণ হচ্ছে, কারণ ইউনিভার্সিটি অর্থাৎ যখন ইউ এর উচ্চারণ ইউ এর মতন হয় তখন তার সেটি ভাওয়েল হওয়া সত্ত্বেও তার আগে কিন্তু আমরা অ্যান লিখতে পারি না, তার আগে আমরা কি লিখব ই। এটিও একটি ব্যতিক্রম। এরপরে আছে সিএ, ব্রুটুস ইজ ড্যাশ অনারেবল ম্যান। তো দেখো এখানে অনারেবল কিন্তু আমরা হনারেবল উচ্চারণ করি না, আমরা উচ্চারণ করি কি অনারেবল। তো দেখো এখানে এইচ এর উচ্চারণ হচ্ছে না, কারণ এইচটা উজ্জ্ব থেকে যাচ্ছে, আমাদের উচ্চারণটি হচ্ছে কোথা থেকে, এখান থেকে। সেই জন্য এখানে যেহেতু ভাওয়েল আছে তার জন্য আমাদের এখানে কি বসাতে হবে না, অ্যান বসাতে হবে। দেখো এখানে কনসোন্যান্ট অর্থাৎ এইচ কিন্তু কনসোন্যান্ট হওয়া সত্ত্বেও যেহেতু আমাদের এখানে এইচ এর উচ্চারণ হচ্ছে না, যেহেতু আমাদের ওর উচ্চারণটি হচ্ছে সেই জন্য আমরা ও যেহেতু ভাওয়েল সেই জন্য আমরা এখানে অ্যান লিখব। এরপরে আছে দেখো ডি এর দাগে, শি অ্যারাইভ ড্যাশ আওয়ার লেট। তো দেখো এখানে আমরা কিন্তু হাওয়ার বলি না কখনোই, আমরা কি বলি, আওয়ার লেট। সেই জন্য এখানেও কিন্তু আমাদের অ্যান হবে, কারণ এখানে দেখো ওর উচ্চারণ হচ্ছে, এইচ এর উচ্চারণ হচ্ছে না। তাহলে আমাদের এখানে যে চারটে আর্টিকেল দেওয়া আছে, চারটে আর্টিকেলই কিন্তু আমাদের একটু অন্যরকম আর্টিকেলের থেকে ব্যতিক্রম। সেই জন্য প্রথমটায় এ, দ্বিতীয়টায় এ, তৃতীয়টায় বি, অ্যান, এবং চতুর্থটায় হচ্ছে আমাদের অ্যান। ওকে, এবার দেখবো আমরা অ্যাক্টিভিটি 9-এ আমাদের কিছু মেক সেন্টেন্স করতে বলা হয়েছে। এখানে দেখো বলেছে মেক্স মিনিংফুল সেন্টেন্সেস, অর্থাৎ অর্থযুক্ত বাক্য বানাতে হবে আমাদের, অর্থাৎ তার নির্দিষ্ট একটা মানে থাকবে, আমরা যেমন তেমন কিন্তু ওয়ার্ড সেন্টেন্স তৈরি করতে পারবো না। অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এই নিচের যে ওয়ার্ডগুলো আছে এইগুলো দিয়ে। প্রথম আছে প্রিভেন্ট, পরে আছে ডিসঅ্যাপিয়ার্ড, পরে আছে স্টেয়ার্ড, আর একটা আছে পার্সেল। তো চলো এগুলো আমি খাতায় লিখে নিয়েছি, তোমরা সেখানে ভালো করে লক্ষ্য করো। তো প্রথমটি আছে দেখো প্রিভেন্ট, মানে প্রতিহত করে বা রক্ষা করে। তো আমরা এইভাবে লিখবো, দিস ভ্যাকসিন উইল প্রিভেন্ট ম্যালেরিয়া। বলছে এই যে ভ্যাকসিনটি আছে এটি কি ম্যালেরিয়া রোগের প্রতিরোধক বা প্রতিষেধক। এরপরে আছে ডিসঅ্যাপিয়ার্ড, অর্থাৎ বিলীন হয়ে যাওয়া। হি ডিসঅ্যাপিয়ার্ড রাইট বিফোর হার আইস, সে অদৃশ্য হয়ে গেছে। ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে যাওয়া, সে অদৃশ্য হয়ে গিয়েছিল রাইট বিফোর হিজ আইস, তার চোখের সামনে থেকে। ঠিক আছে, এরপরে আছে স্টেয়ার্ড মানে তাকিয়ে থাকা। তন্ময় স্টেয়ার্ড অ্যাট রাহুল, তন্ময় রাহুলের দিকে তাকিয়েছিল। তারপরে আছে পার্সেল, মানে কোনো দ্রব্যকে যখন কোনো কিছুর মধ্যে আটকে দেওয়া হয় তখন সেটাকে পার্সেল বলে। সে আমরা লিখবো, শি আনডিড দ্য স্ট্রিং রাউন্ড দ্য পার্সেল, অর্থাৎ সে সেই পার্সেলের চারিদিকে বা পার্সেলটিকে দড়ি দিয়ে বাঁধতে ভুলে গিয়েছিল, বা সে দড়ি দিয়ে বাঁধেনি। ঠিক আছে, তো দেখো আমাদের অ্যাক্টিভিটি 9 এটিও কমপ্লিট হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 9B আমরা দেখে নেব। তো দেখো 9-এর বিয়ে আছে ফাইন্ড ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ আমাদের যে অনুচ্ছেদটি দেওয়া ছিল সেখান থেকে খুঁজতে হবে হুইচ আর সিমিলার ইন মিনিং টু দ্য ফলোয়িং, অর্থাৎ এর যে নিয়ারেস্ট মিনিং যাকে বলা হচ্ছে একই রকম মানে থাকবে সেরকম ওয়ার্ড আমাদের খুঁজে পাশে লিখতে হবে। প্রথমটি আছে দেখো ফ্রাইটেন, ফ্রাইটেন মানে জানি আমরা ভয় পাওয়া, তো এখানে আমরা লিখবো স্কেয়ার্ড। এরপরে আছে দেখো অ্যাট এ পার্টিকুলার মোমেন্ট, কোনো একটি মুহূর্ত মানে বিশেষ মুহূর্তের জন্য, তো আমরা এখানে লিখবো ইনস্ট্যান্ট। এরপরে আছে দেখো শোয়িং মানে দেখানো, এখানে লিখবো আমরা ডিসপ্লে। ডিসপ্লে। এর পরেরটি আছে দেখো রিলেটিং টু দ্য মাইন্ড, অর্থাৎ মনের সঙ্গে যুক্ত, এখানে লিখবো মেন্টাল। প্রথমটি হলো স্কেয়ার, পরেরটা হলো ইনস্ট্যান্ট, তারপরেরটা হলো ডিসপ্লেইং, পরেরটা একদম শেষেরটা হচ্ছে মেন্টাল। ক্লিয়ার? তো দেখো অ্যাক্টিভিটি 9 পর্যন্ত সমস্ত অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমি সলভ করিয়ে দিলাম। এরপরে দেখো তোমাদের অ্যাক্টিভিটি 10A এবং 10Bতে দুটো রাইটিং স্কিল করতে দেওয়া আছে। তো আমি রাইটিং স্কিলগুলো আজকের ভিডিওয় পড়াচ্ছি না, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি নেক্সট ভিডিও এই দুটো করিয়ে দেবো। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।